আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। তোমরা সবাই জানো তোমাদের জন্য আমি বেশ কিছু স্পেশাল ক্লাস নিয়ে হাজির হয়ে আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালে যে বোর্ড প্রশ্নটা হয়েছে সেই বোর্ড প্রশ্নের উপর এমসিকিউ ডিটেলস সমাধান ক্লাস। আজকের ক্লাসটি করলে এই 25টা এমসিকিউর একদম পুঙ্খানু বিশ্লেষণ তুমি জানতে পারবা এবং ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দিয়ে রাখতে পারো, নতুবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ড থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে এখানেই পাবে। এবার দেখো প্রথম প্রশ্নটা কি ছিল। প্রথম প্রশ্নটা ছিল প্রোগ্রামিং একটা প্রশ্ন ছিল, কোন সেটে কি জানি, হয়তো বা কোনো একটা সেটে প্রোগ্রামিং প্রশ্নটা সবার আগে ছিল। দেখো প্রথম প্রশ্নটাতে কি বলা হয়েছে, উদ্দীপকের কোডটির আউটপুট বুট লিখাটি কয়বার প্রদর্শিত হবে। তাহলে আমরা উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে দেখো 1 থেকে লুপটা শুরু হয়েছে 10 পর্যন্ত চলবে, এন এর মান যেহেতু 10 বলে দেওয়া আছে 10 পর্যন্ত চলবে, 3 করে বাড়বে। এভাবে লিখা যে কথা, আই প্লাস সমান 3 লিখা যে কথা, ইজ ইকুয়াল টু আই প্লাস 3 লিখা একই কথা। তাহলে প্রথমে দেখো সে 1 আসবে, 1-এর জন্য গুট লিখাটা প্রিন্ট হবে, 1-এর জন্য গুট লিখাটি প্রিন্ট হবে। এরপরে 1-এর পরে আসবে 4, 4-এর জন্য কিন্তু প্রিন্ট হবে না, কন্টিনিউ করবে। কেন বলো তো? কারণ দেখো আই ইকুয়াল 4 যখন হবে তখন কিন্তু সে কন্টিনিউ করবে। শর্তটা দিয়ে দিয়েছে কি, 4 হলে সে প্রিন্ট করতে পারবে না, কন্টিনিউ করবে, উপরে আবার পাঠিয়ে দিবে। এরপরে দেখো 1-এর পর 4-এর পরে আসবে 7, 7-এর জন্য সে গুড লিখাটা প্রিন্ট করবে এবং তারপরে আসবে হচ্ছে 7-এর পরে 10, 10-এর জন্য গুড লিখাটা প্রিন্ট করবে এবং এতেই লুপ শেষ হবে, কারণ 10 পর্যন্ত লুপটা চলবে। এরপরে আসবে 13, 13-তে কিন্তু লুপটা রান করতে পারবে না। তাহলে দেখো প্রথমে 1-এর জন্য গুড, 4-এর জন্য কন্টিনিউ করবে, 7-এর জন্য গুড লিখাটা প্রিন্ট করবে, 10-এর জন্য প্রিন্ট করবে, 13 আসলে লুপ থেকে বের হয়ে যাবে। এভাবেই সে প্রিন্ট করে কয়বার, একবার, দুইবার, তিনবার। তাহলে আউটপুটে 3বার গুড লিখাটা প্রিন্ট করবে। এটা হলো 1 নাম্বার। এবার 2 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 2 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, উদ্দীপকের কোডে আই প্লাস ইকুয়াল 3 এর পরিবর্তে আই প্লাস প্লাস বসালে। দেখো এটা খুবই কমন একটা প্রশ্ন ছিল যে 3 করে বাড়ার জায়গায় যদি 1 করে বাড়ে, আই প্লাস প্লাস মানে কত করে বাড়ে, 1 করে বাড়ে, তাহলে গুড লিখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে কয়বার দেখাবে। তাহলে আমরা আবার পুনরায় কোডে আসি একটু। এই যে দেখো প্রথমে যদি এখানে আই প্লাস ইকুয়াল 3 এর জায়গায় আই প্লাস প্লাস বসাই, তার মানে 1 করে বাড়ে, তাহলে প্রথমে লুপ শুরু হবে 1 থেকে, 1-এর জন্য প্রিন্ট হবে, 2-এর জন্য প্রিন্ট হবে, 3-এর জন্য প্রিন্ট হবে, কিন্তু 4-এর জন্য কন্টিনিউ করবে, 4-এর জন্য প্রিন্ট করতে পারবে না। এরপরে আসবে কত, 5, 5-এর জন্য প্রিন্ট হবে, 6-এর জন্য প্রিন্ট হবে, 7-এর জন্য প্রিন্ট হবে, 8-এর জন্য প্রিন্ট হবে, 9 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে, 11 থেকে আর করতে পারবে না। তাহলে টোটাল কয়বার হলো, এখানে আসলো 3বার, এখানে আসলো 4বার, 7বার, 7-এ 2-এ 9বার, টোটাল 9বার প্রিন্ট করবে। শুধুমাত্র 4 ছাড়া 1 থেকে 10-এর ভিতর প্রত্যেকটার জন্য প্রিন্ট করবে, শুধুমাত্র 4 ব্যতীত, কারণ 4 পেলেই সে কন্টিনিউ করবে। তাহলে উত্তরটা কি হবে, এখানে উত্তরটা হবে 9বার। এই যে 9বার হবে উত্তর, ঠিক আছে। এবার পরের প্রশ্নটা আসো। পরের প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, এসকিউআরটি এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কি। আমরা সবাই জানি ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে, এগুলো যখন ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আমরা প্রোগ্রামে ব্যবহার করি তখন আমাকে একটা এক্সট্রা হেডার ফাইল যোগ করতে হয়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাথ.h। এই যে ম্যাথ.hটা আমরা যখন পাও ইউজ করি, তারপরে হচ্ছে এসকিউআরটি ইউজ করি, এই যে এই সমস্ত যখন ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আমরা প্রোগ্রামে ব্যবহার করি তখন আমাকে একটা এক্সট্রা ম্যাথ.h হেডার ফাইলটা লিখতে হয়, ঠিক কিনা। ওকে, এবার 3 নাম্বারের পরে 4 নাম্বার প্রশ্ন আসো। তাহলে এখানে উত্তর হবে কি, ম্যাথ.h। আচ্ছা, এবার 4 নাম্বার প্রশ্নটা আসো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে কি, আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য। আমরা জানি বায়োমেট্রিক বৈশিষ্ট্য হলো 2 প্রকার, দৈহিক এবং আচরণগত। দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে কোনগুলা, দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, মুখমণ্ডল রিকগনিশন, তারপরে হচ্ছে তোমার ডিএনএ টেস্টিং, আইরিশ বা রেটিনা স্ক্যান, হ্যান্ড জিওমেট্রি, এগুলো হচ্ছে দৈহিক। এই যে দেখো এগুলো সবগুলো দৈহিক বৈশিষ্ট্য। একমাত্র আচরণগত বৈশিষ্ট্য আছে সিগনেচার, টাইপিং কি স্ট্রোক, তারপরে আছে হচ্ছে ভয়েস রিকগনিশন, এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। ওকে, এবার 5 নাম্বার প্রশ্নটা আসো, জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত। অনেকে এই প্রশ্নটা ভুল উত্তর করেছ। তোমরা অনেকেই মনে করো কি জিনোম দেখলেই এটা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, কিন্তু না, তোমাকে বারবার এই জিনিসটা বুঝতে হবে। এই যে জিনোম সিকোয়েন্সিং এর ডাটাবেস কথাটা, আসলে ডাটাবেসের সম্পৃক্ততা কোথায় আসে, ডাটাবেস কোথায় রেডি করা হয়, যখন আমরা বায়ো ইনফরমেটিক্সের গবেষণাগুলো করি, তাহলে এইখান থেকে উত্তরটা হবে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। তাহলে জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি মূলত বায়ো ইনফরমেটিক্সের সাথে জড়িত, কখনোই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর সাথে নয়। ওকে, তাহলে এটা একটু ভালো করে খেয়াল করবেন।
এবার দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কি কি আমরা জানি, রোবোটিক্স আছে, মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, এনএলপি আছে, ঠিক কিনা। এরপরে আরও আছে হচ্ছে স্পিচ বা প্যাটার্ন শনাক্তকরণ, কম্পিউটার ভিশন, এগুলো হচ্ছে। এখানে কি কি আছে দেখো, এখানে আছে ডিপ লার্নিং আর এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। উত্তর হবে 1 আর 2। আরেকটা দেওয়া হয়েছে এসএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে, হেড মাউন্টেড ডিসপ্লে, তবে এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির। এটা ভার্চুয়াল রিয়েলিটিতে যে বিশেষ চশমাটা ব্যবহৃত হয় সেই চশমাটাকে বলা হয় এসএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে। তার মানে উত্তর হবে 1 আর 2, এটা হবে না, এটা বিআর এর জন্য। ওকে, এবার পরের প্রশ্নে আসি, 7 নম্বর প্রশ্ন। উদ্দীপকের আলোকে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। দেখো, একটা হচ্ছে আণবিক স্কেলের প্রযুক্তি, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। সিমুলেটেড সার্জারি বলা হচ্ছে, তার মানে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত কিছু একটা, এটা বুঝে ফেলতে হবে। এবার দেখেন বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি। বিজ্ঞানী সুমন অবশ্যই কার্যক্রম, এখানে ন্যানো টেকনোলজি। দেখো এখানে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি অপশনও দেয় নাই, তার মানে তুমি বুঝে গেছো বিজ্ঞানী সুমন। তোমাকে দেখো, সুমন হচ্ছে আণবিক স্কেলের প্রযুক্তি, আর ডাক্তার শেফা কি করেছে, সিমুলেটেড সার্জারি নিয়ে গবেষণা করেছে। তাহলে সুমনের আণবিক স্কেলের প্রযুক্তি কোনটা, ন্যানো টেকনোলজি হবে। এবার পরের প্রশ্ন আসেন, ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টি বৈশিষ্ট্য কি। এই প্রশ্নটা খুবই ক্রিয়েটিভ মনে হয়েছে আমার কাছে, বিশেষ করে দেখো এখানে নিম্ন তাপমাত্রার প্রয়োগ, অনেকে চিকিৎসা মনে করে, এগুলো মনে করে। তারপরে শীতল আর্গন গ্যাসের ব্যবহার, এগুলো মনে করে। কিন্তু না, ডাক্তার শেফা যে সিমুলেটেড গবেষণাটা করেছে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত, আর ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য পাওয়া যায় টেলিপ্রেজেন্সের প্রয়োগ, সুতরাং উত্তর হবে টেলিপ্রেজেন্সের প্রয়োগ। কথা বুঝতে পারছি, তার মানে ওখানেও ভার্চুয়াল রিয়েলিটি বোঝানো হয়েছে, এখানেও ভার্চুয়াল রিয়েলিটির একটা বৈশিষ্ট্য বোঝানো হয়েছে, এভাবেই উত্তরটা করতে হয়েছে। এটা আমার কাছে খুব ক্রিয়েটিভ প্রশ্ন মনে হলো। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, ডেটা স্থানান্তরের বিটের বিন্যাস ব্যবস্থাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ডেটা স্থানান্তরের এই যে বিটের যে বিন্যাস ব্যবস্থা, সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন, মনে আছে এই বেসিক ক্লাসে পড়াইছিলাম। সিরিয়াল ট্রান্সমিশন আর প্যারালাল ট্রান্সমিশন, এগুলো হচ্ছে বিন্যাস ব্যবস্থা। এই বিন্যাস ব্যবস্থাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। আর পদ্ধতির ইংরেজি কি, পদ্ধতির ইংরেজি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, এটাই হবে উত্তর, হবে মেথড। এবার আসুন 10 নম্বর, চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড কোনটি। চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে খুবই স্পেসিফিক এবং কমন প্রশ্ন ছিল, লং টার্ম ইভ্যালুয়েশন, ঠিক কিনা, লং টার্ম এই যে ইভ্যালুয়েশন, এটা হচ্ছে কি চতুর্থ প্রজন্মের, এবং এটা হচ্ছে উচ্চ গতিতে ডাটা কি করতে পারে, উচ্চ গতিতে ডাটা আদান প্রদান করতে পারে। এটা চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য, এলটিই, লং টার্ম ইভ্যালুয়েশন। অনেক বোর্ডে হয়তো আগামীবার দেখবা পূর্ণরূপটাই আসবে। ওকে, এবার পরবর্তী প্রশ্নে আসি, পঞ্চম এই যে 11 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, সুইসের বৈশিষ্ট্য কি। সুইসের বৈশিষ্ট্য কোনটা, সুইস কি করতে পারে, সুইস আংশিক ডাটা ফিল্টারিং করতে পারে। এবার সুইস হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে, ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস ব্যবহার করে টার্গেট পুটে ডাটা প্রেরণ করতে পারে। তার মানে সুইস ব্রডকাস্টকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মানে সুইস ডাটা ফিল্টারিং করতে পারে, সুইস ম্যাক অ্যাড্রেসের ব্যবহার করতে পারে। তাহলে উত্তর হবে 1 আর 3। ওকে, উত্তর হবে 1 আর 3, এটা যাতে খেয়াল থাকে পরীক্ষায়। এবার পরবর্তী প্রশ্ন আসেন, কোনটিকে প্রোটোকল কনভার্টার বলে। আমরা সবাই জানি যে ভিন্ন ভিন্ন প্রোটোকলকে যুক্ত করতে পারে কে, গেটওয়ে। তাহলে গেটওয়েকে আমরা কি বলবো, প্রোটোকল কনভার্টার। প্রোটোকল কনভার্টার বলতে পারবো গেটওয়েকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, উদ্দীপকের আলোকে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। জোড়ায় জোড়া ওই প্যাঁচানো 4 জোড়া তারের সমন্বয়ে গঠিত। তার মানে আমরা বুঝে গেলাম টুইস্টেড পেয়ার কেবলের কথা বলছে। মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক 16টি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন, সুইচের সাথে যুক্ত করে। দেখো, উদ্দীপকের নেটওয়ার্ক টোপোলজি হলো সুইচ বা হাবের সাথে যুক্ত হওয়া মানেই স্টার টোপোলজি, এখানে দ্বিতীয় কোনো কথা নেই। তাহলে সুইচ বা হাবের সাথে যুক্ত হয়েছে মানে এটার নাম হবে স্টার টোপোলজি। এবার পরের প্রশ্নে আসি, উদ্দীপকের মাধ্যমটিতে কি কেবল ব্যবহার করেছি আমরা, টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্য কি, নাম্বার 1, এই যে দেখেন একটি কমন রঙের তার ব্যবহার হয়, ফাইন, এটা সঠিক। 10 Mbps বা তার বেশি গতিতে ডাটা চলাচল করে, এটাও সঠিক। রাউটার থেকে আমরা যখন অপটিক্যাল ফাইবার থেকে রাউটারে কানেকশনটা দিই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে, তোমরা দেখো RJ4 কানেক্টর দিয়ে আমরা এটা রাউটারের পেছনে একটা পিন লাগাই, এটাই হচ্ছে এখানে যে তারটা ব্যবহৃত, এটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এবং এটা 10 Mbps বা তার বেশি গতিতে ডাটা চলাচল করতে পারে। তবে হ্যাঁ, বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব সবচেয়ে কম, এটা ভুল কথা। বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব সবচেয়ে কম হচ্ছে অপটিক্যাল ফাইবারে,
আর বাকিগুলোতে সবগুলোতে বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব আছে কি নাই? আছে। তাহলে এটার উত্তর হবে কি 2 আর 3। ঠিক আছে, তাহলে 2 আর 3 কে একটি কমন র্যাঙ্গের তার, সাদা তারটা সবার সাথে থাকে 4 জোড়া তারের সাথে। এরপরে হচ্ছে কি 10 Mbps বা তার বেশি গতিতে ডাটা চলাচল করতে পারে। ওকে, এবার পরের প্রশ্ন আসি, 15 নম্বর প্রশ্নটা। সেটা হলো কি, হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? খুবই সিম্পল প্রশ্ন ছিল। সাম তৈরিতে XOR গেট, কারণ আমরা জানি হাফ অ্যাডারের সাম মানে কি? হাফ অ্যাডারের সাম মানে হলো কি, এই যে এ XOR বি। আর ক্যারি মানে কি বলো? ক্যারি মানে হলো এ অ্যান্ড বি। তার মানে অবশ্যই হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? অ্যান্ড গেট ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথা আউটপুট 1 হয়। সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। আগে প্রশ্নটা বুঝো। আচ্ছা বলো তো, অ্যান্ড গেটের বৈশিষ্ট্যটা কি? সকল ইনপুট 1 যখন হবে অ্যান্ড গেটে, তারপর ফলাফল 1 হয়, ঠিক কিনা? সকল ইনপুট যখন 1 হবে তখন 1 হবে একমাত্র অ্যান্ড গেটে। আর সকল ইনপুট 1 হলে এই যে বিপরীত হচ্ছে কে? ন্যান্ড গেট না? অ্যান্ড গেটের বিপরীত কোন গেট? ন্যান্ড গেট না? তাইলে এখান থেকেই তো বোঝা যাচ্ছে স্পষ্ট, সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয় অ্যান্ড গেটে, সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয় ন্যান্ড গেটে। কথা কি ক্লিয়ার? তারপরও যাদের কনফিউশন থাকে তারা সত্যক সারণীগুলো রাফে করে দেখবেন। এগুলো যাতে মানে মানসিকভাবে দ্রুত পারবেন না, তারা রাফে পরীক্ষার খাতায় এগুলো করে তারপর উত্তর লিখবেন। তাহলে সকল ইনপুট 1 হলে এটা হবে উত্তর কি? ন্যান্ড গেট, অ্যান্ডের বিপরীত গেট। এবার পরবর্তী প্রশ্ন 17 নম্বর। 17 নম্বর প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করো। 34 এর 2 এর পরিপূরক কোনটি? 34 এর 2 এর পরিপূরক কিভাবে বের করতে হয়? প্রথমে আগে আমরা 1 2 4 8 16 32 64 128 128 স্থানীয় মানটা লিখে ফেললাম। তাহলে 34 কি? 34 সমান হলো 32 আর 2, বাকি সব হবে 0, ঠিক কিনা? এরপরে হচ্ছে একের পরিপূরক উল্টাও। একের পরিপূরক উল্টাইলে কি হবে? যোগ হচ্ছে 1। এই যে 1 আর 1 যোগ করলে হয় 10 এর 0, হাতে আছে 1 1 1 1 0 1 1। তাহলে এটা কোথায় আছে দেখো, 110 4টা 1 0, কোথাও কি আছে 110 101, কোথাও কি আছে মিলে কিনা দেখো তো, কোথাও কি 7 বিটেও মিলে কিনা 101, তারপর হচ্ছে কি 4টা 1 0। এটা তো উত্তর আছে, এটা 3টা 1 0 আছে, দেখি উত্তরটা হয়েছে কিনা 101 3টা 1 0। এই যে এটাই হচ্ছে উত্তর হবে 101 3টা 1 0, এটা লেখা যাবে। এখানে যেহেতু 7 বিট দিছে, 7 বিটের জন্য এটাই উত্তর হবে 101 3টা 1 0, 101 3টা 1 0। ঠিক আছে, এটাই হবে উত্তর, ঘ নাম্বারটা। এবার পরের প্রশ্ন আসো। আচ্ছা এবার 18 এবং 19 নম্বর প্রশ্নটা দেখি। বলা হয়েছে উদ্দীপকের আলোকে 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এটা কিভাবে করবো? এটা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, প্রথমে আমরা চিত্রটা ভালো করে দেখবো। চিত্রটা ভালো করে দেখার পরে এই যে দেখো এখানে কি আছে, অ্যানোড আছে, আর এরপরে আছে হচ্ছে বি, ফাইন অ্যানোড অর বি। এরপরে নিচে আছে কি? নিচে আছে হচ্ছে অ্যানোড অর বি নট, অ্যানোড অর বি নট, এবং মধ্যে হচ্ছে অ্যান্ড গেট, মধ্যে অ্যান্ড গেট আছে। এবার আমরা গুণ করি। গুণ কিভাবে করব? গুণ হচ্ছে কি, অ্যানোডের সাথে অ্যানোড, দুইটা অ্যানোড থাকলে একটাই নিব গুণ আকারে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম। এরপরে হচ্ছে কি অ্যানোড বি নট আছে, অ্যানোড বি নট। এবার অ্যানোড বি আছে, অ্যানোড বি। তারপরে হচ্ছে বি বি নট মানে হলো তো 0। বি আর বি নটকে গুণ করলে আলটিমেটলি এটার থেকে কি পাবো? 0 পাবো, এটা আসবে 0। তাহলে এখানে কি কমন যায়? এখানে অ্যানোড আছে, এখানে অ্যানোড আছে, এখানে অ্যানোড আছে, অ্যানোড কমন যাবে 1 অর বি নট অর বি। তার মানে 1 এর সাথে যায় অর করি, ফলাফল হবে 1, সুতরাং উত্তর হবে অ্যানোড। তাহলে উত্তর হবে খ নাম্বার অ্যানোড। দেখো প্রথমে আমরা মানটা বের করলাম, এই পাশ থেকে পেলাম হচ্ছে অ্যানোড অর বি, আর এই পাশ থেকে পেলাম হচ্ছে কি অ্যানোড অর বি নট। এবার গুণ করি, অ্যানোডের সাথে অ্যানোডকে গুণ করলে একবারে লিখবো অ্যানোড, এবার অ্যানোডের সাথে বি নট, এবার বি এর সাথে যখন অ্যানোডকে অ্যানোড বি, আর বি এর সাথে বি নট লিখা যে কথা, 0 লিখে একই কথা। তাহলে এখানে কি কমন যায়? অ্যানোড আছে, অ্যানোড আছে, অ্যানোড, অ্যানোড কমন গেলে 1 অর বি নট অর বি, 1 এর সাথে যায় অর করি, ফলাফল হবে 1, সুতরাং উত্তর হবে অ্যানোড। অ্যানোড বাকি রইলে অ্যানোডই উত্তর হবে। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখো, উদ্দীপকে বর্তনীর অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট বসালে ওয়াই এর মান কত হবে? এখন ওয়াই এর মানটা কত হবে দেখো, যদি এই যে এখানে অর গেট বসাই, এই যে এখন দেখো অর গেটটা বসালাম, এখন কি হবে? তারা বলতেছে এই যে অ্যান্ড গেট যেটা ছিল সেই জায়গায় যদি এখন অর গেট বসাই, এই যে অর গেট,
ওকে অর গেটটা বসাই তাহলে কি অবস্থা হবে, তাহলে কি অবস্থা হবে আমরা একটু দেখি। প্রথমে এ নট বি অর এ নট বি নট, এটাই তো ছিল আমার। তাহলে অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট বসাবো। তাহলে অর গেট বসালে কি হয়, এ নট দুইটা আছে, একটা নিব এ নট, তারপরে এখানে আছে হচ্ছে কি বি প্লাস বি আছে প্লাস বি নট আছে, ঠিক কিনা? প্লাস বি নট এটা মানে হলো কি 1, বি প্লাস বি নট মানে কি, সূত্র কি বলো তো 1। তাহলে 1 এর সাথে এ নট যোগ করা মানে আলটিমেটলি 1, তাহলে উত্তর হবে 1। একদম সিম্পল ব্যাপার। তুমি যোগফল এ নট দুইটা আছে, দুইটা থেকে যে কোনো একটা রাখবা। সূত্র কি এ প্লাস এ সমান কি, এ অর এ সমান হচ্ছে, তাহলে এ নট দুইটা আছে একটা রাখবো। এবার বি অর বি নট এটা মানে কি 1। এবার দেখো বি অর বি নট মানে 1, 1 এর সাথে যাই অর করি 1, এগুলো যারা আমার বেসিক ক্লাস করেছো তাদের জন্য একেবারেই সিম্পল, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এখানে উত্তর কি হবে, এখানে উত্তর হবে হচ্ছে কি এই যে 1 যেটা আছে সেটা উত্তর হবে। ওকে, এবার 20 নম্বর প্রশ্নটা দেখো। 20 নম্বর প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে কি হাইপার মিডিয়ার উপাদানগুলো কি। হাইপার মিডিয়ার উপাদানগুলো নর্মালি এখানে টেক্সট, অডিও, ভিডিও তিনটাই হয়, কিন্তু তোমাদের যেটা বোর্ড বই সেখানে লেখা হয়েছে লিখিত তথ্যের বাইরে অডিও এবং ভিডিওকে, এগুলাকে কি বলা হয়, হাইপার মিডিয়া বলা হয়। তাহলে বোর্ড বই কি চিন্তা করলে তোমাকে লিখিত তথ্যের বাইরের অংশগুলোকে বলতে হবে। লিখিত তথ্যের বাইরে কি, অডিও আর ভিডিও, তার মানে এটা উত্তর হবে 2 আর 3। কিন্তু মানে যেটা ইন্টারন্যাশনাল যে কোনো ওয়েবসাইট তুমি দেখতে পারো, হাইপার মিডিয়া বলতে নর্মালি টেক্সট বোঝায়, অডিও বোঝায়, ভিডিও বোঝায়, কিন্তু তোমাদের বোর্ড বইতে স্পষ্ট লেখা আছে যে লিখিত তথ্যের বাইরে যে ইয়েগুলো আছে, অডিও ভিডিও, এগুলাকে বলা হয় কি হাইপার মিডিয়া। তাহলে এবারে এই প্রশ্নটা 21 নাম্বারটা দেখো। 21 নাম্বার হচ্ছে কি অ্যানকর ট্যাগের অ্যাট্রিবিউট হলো কি। তোমরা জানো এটা একটা ব্যবহৃত হয় হচ্ছে হাইপার লিঙ্কের জন্য। হাইপার লিঙ্কের সাথে নর্মালি দুইটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, একটা হচ্ছে কি এসআরইএফ, একটা হচ্ছে হাইপার লিঙ্কের রেফারেন্স, আর একটা হচ্ছে কি টার্গেট অ্যাট্রিবিউট। এই যে টার্গেট অ্যাট্রিবিউট, টার্গেট সেলফ হতে পারে, ব্লাঙ্ক হতে পারে, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে কি টার্গেট অ্যাট্রিবিউট হবে উত্তর। এবার পরের প্রশ্ন 22 নম্বর। এবার 22 নম্বর প্রশ্নটা দেখো। 22 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, ইমেজ ট্যাগের ভিতরে আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি? ইমেজ ট্যাগের ভিতরে আবশ্যিক অ্যাট্রিবিউট হচ্ছে অবশ্যই ইমেজ সোর্স। টাইটেল কখনো ইমেজ ট্যাগে বসে না, এসআরইএফ বসে না, বর্ডারও তেমন বসে না। বর্ডার নাই বললেই তো চলো, বর্ডার তো বসে না। তাহলে এখানে ইমেজ ট্যাগের ভিতরে একমাত্র আবশ্যিক অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজ সোর্স, এসআরসি। এবার দেখো 23 নম্বর প্রশ্নটা। 23 নম্বর প্রশ্নটাতে কি বলা হয়েছে, উদ্দীপকের আলোকে 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। 23 নম্বর, উদ্দীপকের টেবিলটি তৈরি করতে HTML কোডে কলাম স্পান ও রো স্পানের মান হবে যথাক্রমে কত? কলাম স্পান এবং রো স্পানের মান দেখো, এই যে 1 2 3 4, 1 2 3 4, তার মানে কলাম স্পান হবে 4। আর রো স্পান কত? রো স্পান হচ্ছে 1 2 3, 1 2 3, তার মানে 4 আর 3। কলাম স্পান হচ্ছে 4, আগে যেহেতু বলছে কলাম স্পান, এটা আগে লিখতে হবে। কলাম স্পান হলো 4 আর রো স্পান হলো 3, তাহলে 4 আর 3 হবে উত্তর। আচ্ছা, এবার ডাবল ডাটা টাইপের জন্য কয় বাইট মেমোরির প্রয়োজন? আমরা সবাই জানি ডাবল ডাটা টাইপ হচ্ছে কি ফ্লোটের চেয়ে বড়, তাহলে এটার জন্য 8 বাইট মেমোরির প্রয়োজন, উত্তর হবে 8 বাইট। উত্তর হবে 8 বাইট। ডাবল ডাটা টাইপের জন্য কয় বাইট মেমোরি প্রয়োজন? 8 বাইট মেমোরি প্রয়োজন। কোনটি রিলেশনাল অপারেটর? আমরা সবাই জানি রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা। 6টা কি কি? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, সমান সমান, ইকুয়াল ইকুয়াল, আর নট ইকুয়াল, ঠিক কিনা? তাহলে এখানে উত্তর আছে কি 25 নম্বরে ক নাম্বার, নট ইকুয়াল। তাহলে এই 6টার যেগুলো একটা থাকলেই এগুলোকে আমরা বলবো রিলেশনাল অপারেটর। তোমরা সবাই প্রতিদিন এইভাবে ব্যাখ্যামূলক ক্লাস করতে চাইলে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে যুক্ত থাকবা। আর বিশ্বাস করো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের অন্যতম সেরা একটা আইসিটি প্ল্যাটফর্ম। এবং তুমি আমাদের পেইড বেসে ভর্তি হতে চাইলে অনলাইন বেস আছে আমাদের সারা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, এবং চট্টগ্রাম চকবাজার আমি অফলাইন বেস পড়াই। তোমরা কেউ চাইলে আমার অফলাইন বেসেও ভর্তি হতে পারো। এইভাবে ইন ডিটেলস তোমাকে ব্যাখ্যা সহ প্রত্যেকটা ক্লাসে বেসিকের সাথে MCQ সলভিং দিয়ে দিয়ে তোমাকে রেডি করা হবে বোর্ড পরীক্ষার জন্য। সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।